আজকে আমরা দেখব ট্রানজ্যাকশন প্রসেসিং এর কাজ। তো প্রথমে জানি ট্রানজ্যাকশন কাকে বলে। ট্রানজ্যাকশন এর বাংলা অর্থ হচ্ছে লেনদেন। সাপোজ আমি যখন একটা টেবিলে ডাটা ইনসার্ট করি বা টেবিল থেকে যখন ডাটা ডিলিট করি বা টেবিলে যখন কোনো ডাটাকে চেঞ্জ করি, আপডেট করি, এই ইনসার্ট করা, ডাটা ইনপুট দেওয়া, ডাটা ডিলিট করা, ডাটা চেঞ্জ করার প্রতিটাই হচ্ছে এক একটা ট্রানজ্যাকশন। ঠিক আছে? অর্থাৎ ডাটাবেজের টেবিলের কোনো ডাটার সাথে আমরা যখনই কোনো কিছু করব তখন সেটা হচ্ছে ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা দেখতেছি। সাপোজ এখানে আমাদের একটা পেমেন্ট ফর্ম আছে, জেনারেটে ক্লিক করার পর রিসিট নাম্বারটা জেনারেট হচ্ছে। এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করতেছি, নামটা এখানে স্পেসিফাই করে দিচ্ছি এবং এখানে রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, তারপর লেট ফি দিচ্ছি এবং অটোমেটিক্যালি নিচে কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে এইভাবে আমরা অনেক ডাটা ইনপুট দিব, তাই না? এভাবে আমরা অনেকগুলো ডাটা ইনপুট দিব। তো এই ডাটাগুলো সাপোজ মালিক পক্ষ থাকে এবং নর্মাল ইউজার থাকে। নর্মাল ইউজার বলতে আমি একজন ক্লার্ককে বুঝতে পারি। সাপোজ ক্লার্ক সারাদিন পেমেন্টটা নেবে, ঠিক আছে? নেওয়ার পর সেটা কি করবে, কোম্পানির যে মালিক বা যিনি ওই হায়ার অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ওনার কাছে টোটাল টাকাটা বুঝাই দেবে। তো যখন বুঝাই দেবে তখন তিনি টোটাল টাকাটা বোঝার পর এখানে একটা কনফার্ম বাটন থাকবে, সে কনফার্ম বাটনে ক্লিক করলে এই ডাটাগুলো কি হয়ে যাবে, আরেকটা টেবিলে চলে যাবে এবং এই টেবিলে যেই টেবিলে নর্মাল ইউজার অ্যাক্সেস করতেছে সেই টেবিল থেকে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। তাতে কি হয়ে যাবে, পরবর্তীকালে এই টেবিলের ডাটাগুলোকে আর নর্মাল ইউজার অ্যাক্সেস করতে পারবে না। সাপোজ আমরা একটা স্যাম্পল হিসেবে দেখি। এখানে আমাদের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারে আমরা সাপোজ যিনি এই সফটওয়্যারটা অ্যাক্সেস করতেছে নর্মাল ইউজার বা ক্লার্ক বা যিনি বিক্রেতা বা সেলসম্যান, সে এইভাবে প্রোডাক্ট সেল করতেছে। পঁচিশ টাকা হচ্ছে রিসিভেবল প্রোডাক্ট, এইভাবে সে প্রোডাক্ট সেল করতেছে। প্রিন্ট করে দিল অ্যাড ডাটা। এইভাবে সেলসম্যান প্রোডাক্টগুলো সেল করতেছে। ঠিক আছে? তো প্রোডাক্ট সেল করার পর এখানে প্রিভিয়াস এবং নেক্সট বাটন আছে। এই প্রিভিয়াস এবং নেক্সট বাটনে প্রিভিয়াস নেক্সট বাটনে যখন ক্লিক করতেছে তখন কি হচ্ছে, প্রিভিয়াস নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে সেলসম্যান, এইটা হচ্ছে সেলস ইনভয়েস নাম্বার হচ্ছে 58, নেক্সটে ক্লিক করলে 60, নেক্সটে ক্লিক করলে 61। এখন সেলসম্যান কি করতে পারে, টাকা এখানে চেঞ্জ করতে পারে। তাহলে সারাদিন সেলসম্যান সেল করার পর যখন কোম্পানির মালিক উনি আসবেন, আসার পর টোটাল টাকাটা বুঝাই দিবে, সেলসম্যান মালিককে টাকাগুলো বুঝাই দিবে। বুঝাই দেওয়ার পর পরবর্তী দিনের সেলসের কার্যক্রম শুরু হবে বা পরবর্তী সময় থেকে সেলসের কার্যক্রম যখন শুরু হবে তখন সেলসম্যান কি করতে পারে, প্রিভিয়াস বা নেক্সটে গিয়ে
এইভাবে কোনো ডাটাকে চেঞ্জ করে দিতে পারে। সাপোজ এখানে 0 করে দিল, ঠিক আছে, বা এইখানে 100 দিল, তাতে কি হবে, এইখানে 100 মাইনাস ফিগারে দেখাবে, তার মানে হচ্ছে সে কাস্টমারকে 100 টাকা দিয়ে দিছে। বা এখানে সে আগে 5টা আইটেম সেল করা ছিল, এখন সে একটা আইটেম করে দিল, ঠিক আছে, তাহলে কি ডাটা ইনকনসিস্টেন্সি চলে আসবে। অর্থাৎ টাকাগুলো বুঝায় মালিকের কাছে বুঝায় দেওয়ার পরও সেলসম্যান কী করতে পারে, প্রিভিয়াস নেক্সটে গিয়ে আবার প্রয়োজনীয় ডাটাগুলোকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, যেটা আমাদের সিস্টেমের ডাটার জন্য ওই হার্মফুল হতে পারে, ক্ষতিকারক হতে পারে। যেমন যদি চেঞ্জ করে ফেলে তাহলে পরবর্তী দিনের ডাটাগুলো থেকে কি করতে পারে, মালিককে কম টাকা বুঝাইতে পারে, ঠিক আছে। এতে সেলসম্যান সে নিজে কিছু টাকা নিজের কাছে রেখে দিতে পারে, ঠিক আছে। এতে ডাটা সিকিউরিটি কি লস্ট হবে। তো এই ডাটা সিকিউরিটিটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, যে এখানে সেলসম্যান সারাদিন ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পর সারাদিন বিক্রি করবে, বিক্রি করার পর অ্যাডমিনিস্ট্রেশন নামে ট্যাবে সেলস কনফার্মেশন একটা ট্যাব আছে, সেই ট্যাবে আমরা কি করতেছি 61 কোয়ান্টিটি 2টা সেল করছে, এখানে ডিটেলস ইনফরমেশনগুলো পাইলো মালিক পাওয়ার পর কত টাকা রিসিভেবল, কত টাকা রিসিভ হয়েছে 10 টাকা, এইভাবে সে হিসাবটা করে কি করলো, কনফার্ম করে দিল, প্রোডাক্ট হ্যাজ বিন কনফার্মড, ওকে। এখন আমরা যদি ক্লোজ করে ইনভয়েস নাম্বার 60 ইনভয়েস নাম্বারে যদি আমি পরবর্তী দিন সেলসম্যান যদি 61 ইনভয়েস নাম্বার খুঁজতে চায়, তাহলে 61 ইনভয়েস নাম্বার আর সে পাবে না। এবং এই ডাটাগুলো কি হচ্ছে, এখানে যে ডাটাগুলো এই ফর্মের ডাটাগুলো ইনপুট দিলে ইউজারের নর্মাল ইউজার যেন অ্যাক্সেস করতে পারে, তার জন্য একটা টেবিল আছে, সেই টেবিলে ডাটাগুলো স্টোর থাকতেছে। আবার যখন অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে সেলস কনফার্মেশন থেকে সাপোজ 60 এই ডাটাটাকে যখন মালিক কনফার্ম করে ফেলতেছে, ওকে, তখন পরবর্তীকালে এই ডাটাগুলো কি হচ্ছে, নর্মাল ইউজারের যে টেবিলটা সেই টেবিল থেকে ওই অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ যিনি মালিক ওনার একটা নির্দিষ্ট টেবিল থাকবে, সেই টেবিলে ডাটাগুলো ট্রান্সফার হয়ে যাবে এবং নর্মাল ইউজার সেলসম্যানের যে টেবিলটা আছে সেই টেবিল থেকে উক্ত ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে। তাতে ইচ্ছা করলেও সেলসম্যান কী করতে পারবে না, যেই ডাটাগুলো কনফার্ম হয়ে গেছে সেই ডাটাগুলোকে আর অ্যাক্সেস করতে পারবে না। তাতে কি আমাদের ডাটা সিকিউরিটি বৃদ্ধি পাবে। এখন যদি প্রিভিয়াসে যাই 57, 58, কিন্তু আমাদের 60 আর 61 নাই, তাহলে কি একজন সেলসম্যান ইচ্ছা করলে কি কোনো ডাটাকে চেঞ্জ করতে পারবে যে ডাটাগুলো কনফার্ম হয়ে গেছে? এইভাবে আমরা ডাটা সিকিউরিটি বৃদ্ধি করতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 4টা ট্রানজ্যাকশন আছে এখানে। যেমন 4টা ট্রানজ্যাকশন কীরকম, যেমন নর্মাল ইউজার একটা টেবিল আছে, সেই টেবিল থেকে ডাটাগুলো মালিকের নামে যে টেবিল আছে অ্যাডমিনিস্ট্রেটর যে টেবিল, সেই টেবিলে ডাটাগুলো ওই অ্যাড হবে এবং নর্মাল ইউজারের টেবিল থেকে ডাটাগুলো কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে কয়টা ট্রানজ্যাকশন? 2টা ট্রানজ্যাকশন। এখন সাপোজ কোনো কারণবশত নর্মাল সেলসম্যানের টেবিল থেকে অ্যাডমিনিস্ট্রেটরের টেবিলে ডাটাগুলো অ্যাড হলো, বাট সেলসম্যানের টেবিল থেকে ডাটাগুলো ডিলিট হলো না। তো ট্রানজ্যাকশন আমার কয়টা? একটা হলো সেলসম্যানের টেবিল থেকে অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ মালিকের টেবিলে ডাটাগুলো ইনসার্ট হবে, ঠিক আছে, এটা একটা ট্রানজ্যাকশন। আর আরেকটা ট্রানজ্যাকশন হচ্ছে সেলসম্যানের টেবিল থেকে ডাটাটা কনফার্মড ডাটাটা ডিলিট হয়ে যাবে। 2টা ট্রানজ্যাকশন। 2টা ট্রানজ্যাকশনের মধ্যে ইনসার্ট হলো প্রথমে, কিন্তু ডিলিট হলো না। তার মানে কি একটা ট্রানজ্যাকশন সাকসেস হলো, আরেকটা ট্রানজ্যাকশন সাকসেস হলো না। এতে কি হবে, আমার ডাটার ইনকনসিস্টেন্সি হবে। সাপোজ নর্মালি কথা কেমন ছিল, সেলসম্যানের টেবিল থেকে ডাটাগুলো ওই অ্যাডমিনিস্ট্রেটর টেবিলে ট্রান্সফার হবে, হলো। অ্যাডমিনিস্ট্রেটর টেবিলে ট্রান্সফার হওয়ার পর কথা ছিল কি সেলসম্যানের টেবিল থেকে ডাটাটা ডিলিট হয়ে যাবে, কিন্তু ডিলিট যদি না হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটর টেবিলের ডাটা চলে গেল
ঠিক আছে, এবং সেলসের সেলসম্যানের টেবিলে ডাটাটা রয়ে গেল, তাহলে কি হবে? পরবর্তীকালে সেলসম্যান আবার সেই ডাটাটাকে চেঞ্জ করতে পারে। তাহলে আমার ডাটাটা ইনকনসিস্টেন্ট রইল, সেম ডাটাটা দুই জায়গায় রইল, ঠিক আছে। তার ফলে আমার ডাটাটা কি অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। তার জন্য আমরা কি করতে পারি, যে ট্রানজ্যাকশন যদি 5টা ট্রানজ্যাকশন থাকে, 5টা ট্রানজ্যাকশনের মধ্যে 4টা কমপ্লিট হয়ে গেছে, বাট 5 নম্বর ট্রানজ্যাকশনটা যদি কমপ্লিট না হয়ে থাকে কোনো কারণবশত, কারেন্ট চলে গেল বা কোনো এরর মেসেজের জন্য যদি 5 নম্বর ট্রানজ্যাকশনটা কমপ্লিট না হয়, তাহলে যে 4টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে সেই 4টা ট্রানজ্যাকশনকে যেন বাতিল করে দেয়, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আমরা ট্রানজ্যাকশন মেকিংয়ের কাজটা করব, ট্রানজ্যাকশন হ্যান্ডেলিংয়ের কাজটা করব। তো এখানে আমাদের একমি আইটি সফট এই টেবিলে এই সফটওয়্যারের উপর আমরা কাজটা করব। এই সফটওয়্যারে আমাদের পেমেন্ট নামে একটা ফর্ম আছে, এই পেমেন্ট ফর্মে যখন আমরা ইনপুট দেই, ঠিক আছে, এইভাবে অ্যাড করার পর আমরা এখানে আমাদের এখানে যদি প্রিভিয়াস নেক্সট বাটন থাকে ডিজাইন ভিউ গিয়ে, বা আমাদের এখানে প্রিভিয়াস নেক্সট যে বাটনটা আছে এই বাটনটা দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা চাচ্ছি কনফার্ম বাটনে ক্লিক করার পর এই পেমেন্ট টেবিলের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো চলে যাবে কোথায়? অ্যাডমিনিস্ট্রেটরের পেমেন্ট টেবিলে, যেই টেবিলটা নর্মাল ক্লার্ক অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমরা কি করব? অ্যাক্সেস অপশন, allow full menus, তো আমরা পেমেন্ট টেবিলটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে কপি করব, এইখানে ওপেন অল টেবিলস, এটার এখানে পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন। আচ্ছা, এখানে আমাদের দুইটা টেবিল আছে, পেমেন্ট টেবিল, এবং এই টেবিলের সেম স্ট্রাকচার এবং সেম কলাম নেম এবং সেম ডাটা টাইপ নিয়ে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করছি, পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন। এই টেবিলটা শুধুমাত্র কোম্পানির যে মালিক বা হায়ার অথরিটি যিনি বস তিনি অ্যাক্সেস করতে পারবে। আর এই পেমেন্ট টেবিলটা নর্মাল সেলসম্যান বা নর্মাল যে ক্লার্ক আছে যে সফটওয়্যারটা অ্যাক্সেস করতেছে সে অ্যাক্সেস করতে পারবে। বাট এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলটাকে এবং পেমেন্ট টেবিল এই দুটা টেবিলকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস করতে পারবে, বাট একজন সেলসম্যান বা ক্লার্ক উনি শুধুমাত্র পেমেন্ট টেবিলটাকে এই টেবিলটাকে অ্যাক্সেস করতে পারবে, এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে নর্মালি যখন পেমেন্টটা নিচ্ছে পেমেন্ট ফর্ম থেকে, ঠিক আছে, তখন ডাটাগুলো ইনপুট থাকতেছে কোথায়? পেমেন্ট টেবিলে। তো এই পেমেন্ট টেবিলে ইনপুট থাকতেছে, এবং যখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব পেমেন্ট ফর্মে, এখানে যখন কনফার্ম বাটনে ক্লিক করব তখন ডাটাগুলো কি হবে? এই পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলো পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে চলে আসবে, এবং এই টেবিলে শুধুমাত্র একজন অ্যাডমিনিস্ট্রেটরে, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটর যে এই সফটওয়্যার যে অ্যাডমিনিস্ট্রেটর সেই অ্যাক্সেস করতে পারবে বা কোম্পানির মালিক অ্যাক্সেস করতে পারবে। এই টেবিলটাকে
এই পেমেন্ট টেবিলে যে অ্যাক্সেস করতেছে ক্লার্ক, সে ক্লার্ক এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলটাকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। তার ফলে উক্ত ডাটাগুলো এই টেবিল থেকে চলে আসবে কোন টেবিলে, পেমেন্ট টেবিল ফর অ্যাডমিনে কনফার্মে ক্লিক করার পর, এবং যে ডাটাটা চলে আসো সেই ডাটাটা পেমেন্ট টেবিল থেকে ডিলিট হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা ট্রানজ্যাকশন হ্যান্ডলিংয়ের কাজটা করব। সাপোজ সবগুলো ডাটাকে আমরা ডিলিট করে নিই, একদম নতুন করে করব আমরা। পেমেন্ট ফর্ম, আমরা এনজেড ফাংশনটা অ্যাড করে নিলাম। ঠিক আছে 1, এখান থেকে আমি 103 যার রেজিস্ট্রেশন আইডি তাকে অ্যাড করলাম। রেজিস্ট্রেশন ফি দিলাম আমরা 2000 টাকা, ব্রেক ফি হচ্ছে 1000 টাকা, এবং আমি অ্যাডে ক্লিক করতেছি। ডাটাগুলো অ্যাড হচ্ছে কোন টেবিলে, ডাটাগুলো অ্যাড হচ্ছে পেমেন্ট টেবিলে, ঠিক আছে। আমি আরেকটা ডাটা ইনপুট দিই পেমেন্ট ফর্ম থেকে, জেনারেল 2 মাইনাস সিট নাম্বার 2, ইনস্টলমেন্ট হচ্ছে 1200, তাহলে আমাদের পেমেন্ট টেবিলে ক্লার্ক 2টা মানি রিসিটের কাজ করছে, ঠিক আছে। অর্থাৎ 2জন স্টুডেন্টের কাছ থেকে পেমেন্ট রাখছে, এবং 2টা স্টুডেন্টের জন্য 1 এবং 2টা মানি রিসিট নাম্বার জেনারেট হয়েছে। এখন মালিক কি করবে, সারাদিন কার্যক্রমের পর মালিক আসবে, আসার পর সে দেখবে এখানে প্রিভিয়াস নেক্সট করে দেখবে যে কার কাছে কত টাকা নেওয়া হয়েছে, এবং সে হিসাবটা করে প্রত্যেকটা মানি রিসিট নাম্বার অনুযায়ী সে কনফার্মে যখন ক্লিক করবে ডাটাগুলো কি হয়ে যাবে, এই 1 নাম্বার মানি রিসিটের এগেনস্টের যে ডাটাগুলো আছে, এই রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2000, ব্রেক ফি হচ্ছে 100, এই ডাটাগুলো পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে চলে আসবে, ঠিক আছে। 1 নাম্বার মানি রিসিটের এইভাবে 2 নাম্বার মানি রিসিটের যতগুলো মানি রিসিট আছে সবগুলো মানি রিসিটের হিসাব নিয়ে কনফার্ম করবে, এবং উক্ত ডাটাগুলো চলে আসবে পেমেন্ট টেবিল ফর অ্যাডমিনিস্ট্রেটরের টেবিলে, এবং পেমেন্ট টেবিল থেকে যে মানি রিসিট নাম্বারটা চলে আসলো, ডাটাগুলো চলে আসলো, সেই ডাটাটা ওই মানি রিসিটের ডাটাটা পেমেন্ট টেবিল থেকে ডিলিট হয়ে যাবে। এর ফলে নর্মাল ইউজার, ক্লার্ক বা সেলসম্যান সে পরবর্তীতে উক্ত ডাটাটা অ্যাক্সেস করতে পারবে না, এর ফলে কোনো ডাটা চেঞ্জ করতে পারবে না। ফলে আমাদের কি হবে, ডাটাটা আমাদের ডাটা সিকিউরিটি বৃদ্ধি পাবে, ডাটা লস্ট হবে না, ঠিক আছে। এখন আমরা কনফার্ম বাটনের ট্রানজ্যাকশন হ্যান্ডলিংয়ের কাজটা করব। এইখানে আমাদের কোশ্চেন আসতে পারে যে কনফার্ম বাটনটা তো এনাবল করা, তাহলে তো সেলসম্যান বা ক্লার্ক সে তো কনফার্ম বাটনটাকে কল করতে পারে, কিন্তু আমরা পরবর্তীতে দেখব কিভাবে অ্যাডমিনিস্ট্রেটরের একটা পাসওয়ার্ড থাকবে, আর হচ্ছে নর্মাল ইউজারের একটা পাসওয়ার্ড থাকবে। নর্মাল ইউজার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন এই কনফার্ম বাটনটা ওই ইনভিজিবল থাকবে, দেখা যাবে না। যখন অ্যাডমিনিস্ট্রেটর সে এই বাটন তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তখনই শুধুমাত্র কনফার্ম বাটনটা শো করবে, ঠিক আছে, বা এটা এনাবল হবে। তো ডিজেবল বা শো যদি না করে তাহলে তার নর্মাল ইউজার কিছু করতে পারবে না। এখন আমরা
দেখব কিভাবে এই ট্রানজ্যাকশনগুলোকে হ্যান্ডেল করব। আমরা ফর্মটা ডিজাইন ভিউ যাই, কনফার্ম বাটনটা সিলেক্ট করব, প্রপার্টি শিটে যাব এবং এখানে অন ক্লিক ইভেন্টে যাব, বা আমি আরেকটা বাটন অ্যাড করে নিই এখানে। ট্রান্সফার বাটন দিলাম, ট্রান্সফার ডেটা, ঠিক আছে। এবং বাটনটার নাম দিয়ে আমরা বিটি ট্রান্স, ক্লিয়ার, সেভ করব। এখন এই ট্রান্সফার ডাটা, এই বিটি ট্রান্স এই বাটনটা সিলেক্ট করে ট্রান্সফার ডাটা এই বাটনের প্রপার্টি শিটের অন ক্লিক ইভেন্টে যাব, গিয়ে কোড বিল্ডার সিলেক্ট করব। তার কারণ হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিকের কোডগুলো লিখতে হবে। কোড বিল্ডার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। আমরা যদি ট্রানজ্যাকশন শুরু করতে চাই, ট্রানজ্যাকশন কয়টা হবে আমাদের? দুইটা। একটা হচ্ছে পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলো পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে ট্রান্সফার করবে, অর্থাৎ ইনসার্ট করবে, বা পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলো পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিলে ডাটাগুলোকে অ্যাপেন্ড করবে। এবং পরবর্তী যে ডাটাটা পেমেন্ট টেবিল ফর অ্যাডমিনে চলে গেল, এই টেবিলে চলে গেল, সেই ডাটাটাকে পেমেন্ট টেবিল থেকে ডিলিট করে দিবে। তো ট্রানজ্যাকশন কয়টা হলো? আমাদের দুইটা কাজ। এখন কোনো ট্রানজ্যাকশন যদি আমি শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের কমান্ড দিতে হবে বিগিন ট্রান্স, ঠিক আছে। বিগিন ট্রান্স ব্যবহৃত হবে ট্রানজ্যাকশনকে শুরু করার জন্য। তারপর আমরা ব্যবহার করব কারেন্ট ডিবি ডট এক্সিকিউট স্পেস ডবল কোটেশন। কারেন্ট ডিবি ফাংশনটা এই প্রপার্টি ব্যবহৃত হবে কারেন্ট ডাটাবেজের ইনফরমেশনটা গ্যাদার করার জন্য। ডট দেওয়ার পর এক্সিকিউট প্রপার্টি ব্যবহৃত হবে নির্দিষ্ট একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করার জন্য, রান করার জন্য, চালু করার জন্য। তো কি স্টেটমেন্ট? এখানে আমরা এসকিউএল স্টেটমেন্ট লিখব। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে যে কোনো ডাটাবেসকে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা অ্যাক্সেস করতে পারি, ব্যবহার করতে পারি। কোন ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য, ডিলিট করার জন্য, আপডেট করার জন্য, বা কোনো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এসকিউএল একটা স্পেশাল টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইউজ টু এই ল্যাঙ্গুয়েজটা সাধারণত ব্যবহৃত হয় কেন? ইউজ টু এটা অ্যাক্সেস করার জন্য যে কোনো ডাটাবেসকে। এখন কি ধরনের অ্যাক্সেস আমরা এইটাতে করতে পারি? একটা হচ্ছে
যে ডাটাবেজে ডাটা ইনপুট করার জন্য কোন টেবিলের ডাটা আমরা ইনসার্ট করব, তার ইনসার্ট করার জন্য আমরা ইউজ করে থাকি ইনসার্ট ইনটু কমান্ড। লিখব আমরা ইনসার্ট ইনটু কমান্ড ব্যবহৃত হবে কোনো নির্দিষ্ট টেবিলের ডাটা ইনপুট দেওয়ার জন্য। তারপর হচ্ছে টেবিলের নাম, তো কোন টেবিলের ডাটা আমরা ইনপুট করব সেই টেবিলের নামটা আমরা নিয়ে আসি। টেবিলের নাম, ঠিক আছে। অর্থাৎ ইনসার্ট ইনটু পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিলে ডাটাগুলোকে ইনসার্ট করবে। এখন এই টেবিলের কলামগুলোকে নিয়ে আসবে যে কোন কোন কলামে ডাটাগুলোকে ইনপুট দিবে। তাহলে আমরা পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলের এই প্রত্যেকটা কলামকে আমরা কপি করে নিয়ে আসব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে যে কলামে আমরা ডাটাগুলোকে ইনপুট করতে চাই সেই কলামগুলোকে আমরা কি করব, কপি করে নিয়ে আসব।